সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আলোচনা করব পরের চ্যাপ্টার। আগের ভিডিওতে স্থিতিস্থাপকতা শেষ হয়ে গেছে। আজকে যেটা আলোচনা করব পরমাণুর গঠন সম্পর্কে। পরমাণুর গঠন প্রথমে আবিষ্কার করতে গিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন মত পোষণ করেছেন। যেমন প্রথমে বিজ্ঞানী জে থমসন একটা পরীক্ষা করেছিলেন, তড়িৎ মক্ষণ নলে পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষা থেকে তিনি ইলেকট্রন আবিষ্কার করেন। তিনি পরীক্ষাটা কিভাবে করেছিলেন না, এইরকম একটা নল নিলেন, এই নলের প্রায় সমস্ত বায়ু বের করে দিয়ে, একেবারে তো বায়ু শূন্য করা যাবে না, প্রায় সমস্ত বায়ু বের করে দিয়ে বায়ুর চাপ প্রায় 0.0001 মিলিমিটার পারস্তম্ভ করলেন। এখানকার বায়ুর চাপ কত করলেন? 0.0001 মিলিমিটার পারস্তম্ভ করলেন। ঠিক আছে, তিনি 0.0001 মিলিমিটার পারস্তম্ভ করলেন এবং দুদিকে দুটি তড়িৎদ্বার প্রবেশ করালেন। দিয়ে সিল করে দিলেন। দুদিকে দুটি তড়িৎদ্বার প্রবেশ করালেন। এই তড়িৎদ্বার দুটিতে ব্যাটারির সঙ্গে যুক্ত করানো হলো, মানে তিনি করলেন। এইটা ক্যাথোড তড়িৎদ্বার ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত। এটা অ্যানোড তড়িৎদ্বার ব্যাটারির পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত। এই অবস্থায় তিনি প্রায় 10,000 ভোল্ট তড়িৎ বিভব প্রয়োগ করলেন। 10,000 ভোল্ট তড়িৎ বিভব প্রয়োগ করলেন। তড়িৎ বিভব প্রয়োগ করার পর তিনি দেখলেন যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে একটি অদৃশ্য কণা স্রোত ছুটে চলেছে। আবার বলছি, একটা তড়িৎ মক্ষণ নল নিয়েছিলেন, তাতে প্রায় সমস্ত বায়ু বের করে দিয়ে বায়ুচাপ 0.0001 মিলিমিটার পারস্তম্ভ করলেন এবং ওই তড়িৎ মক্ষণ নলে দুটি তড়িৎদ্বার প্রবেশ করিয়ে প্রায় 10,000 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলেন। 10,000 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করে তিনি দেখলেন ক্যাথোড থেকে অ্যানোডের দিকে, ক্যাথোড থেকে লম্বভাবে এক প্রকার অদৃশ্য কণার স্রোত ছুটে চলেছে। এই অদৃশ্য কণার স্রোত তিনি লক্ষ্য করলেন, এই স্রোতকে যদি একটা তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে পাঠানো হয় তাহলে এই স্রোত নেগেটিভ তড়িৎদ্বার নয়, পজিটিভ তড়িৎদ্বারের দিকে বেঁকে যাচ্ছে। তাহলে এর দ্বারা আমরা এই কনক্লুশনে আসতে পারি যে এই কণাগুলো, অদৃশ্য কণাগুলো যেগুলো ক্যাথোড থেকে বেরিয়ে ছুটে চলেছে, সেগুলো অবশ্যই নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা। এই নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা ক্যাথোড থেকেই উৎপন্ন হয়েছে, ক্যাথোডের পরমাণু থেকেই উৎপন্ন হয়েছে। তাহলে পরমাণুতে নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা আছে, তাই সেই কণাগুলো অ্যানোডের দিকে ছুটে চলেছে। এখান থেকেই প্রথম ইলেকট্রনের ধারণা হলো। তাহলে ক্যাথোড রশ্মি তড়িৎ মক্ষণ নলে প্রায় বায়ু শূন্য করে 0.0001 মিলিমিটার পারস্তম্ভ, মানে একবারে প্রায় বায়ু শূন্য করে দেওয়া হয়েছে। প্রায় বায়ু শূন্য করে
প্রায় 10,000 ভোল্ট বিভব প্রয়োগ করলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এক ধরনের অদৃশ্য কণার স্রোত ছুটে চলেছে। একেই বলা হয় ক্যাথোড রশ্মি। তাহলে ক্যাথোড রশ্মি কী, এইটা প্রথম করবে তোমরা। এবারে ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য কী? ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য যেটা প্রথম বললাম, ক্যাথোড রশ্মি যদি তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে চালনা করা হয় তাহলে দেখা যাবে ওই ক্যাথোড রশ্মি পজিটিভ তড়িৎদ্বারের দিকে বেঁকে যায়। তাহলে এর দ্বারা আমরা এই সিদ্ধান্তে আসতে পারি ক্যাথোড রশ্মি হচ্ছে অসংখ্য নেগেটিভ কণার স্রোত। আবার এই ক্যাথোড রশ্মি নির্গমনের পথে যদি কোনো পাখাযুক্ত, হালকা পাখাযুক্ত চাকা রাখা হয় তাহলে সেই চাকাটি, সেই ফ্যানটি আস্তে আস্তে ঘুরতে থাকে। তার মানে এই কণাগুলো একটা চাপ সৃষ্টি করছে পাখার উপরে, তাই পাখাটি ঘুরতে আছে। তাহলে যেহেতু চাপ সৃষ্টি করছে, কণাই একমাত্র চাপ সৃষ্টি করে। যদি তরঙ্গরূপে শুধুমাত্র যেত তাহলে চাপ সৃষ্টি করে না, করতো না। তাহলে আমি বলতে পারি এগুলো হচ্ছে অসংখ্য নেগেটিভ কণার স্রোত, তরঙ্গ নয়। আবার ক্যাথোড রশ্মি নির্গমনের পথে যদি কোনো বস্তু রাখা হয় তার পিছনে একটা ছায়ার সৃষ্টি করে। তাহলে এখান থেকে বলতে পারি ক্যাথোড রশ্মি সরল রেখায় গমন করে আর ক্যাথোড থেকে লম্বভাবে নির্গত হয়। তাহলে আবার বলছি, ক্যাথোড রশ্মি তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে চালনা করলে পজিটিভ তড়িৎদ্বারের দিকে বেঁকে যায়। ক্যাথোড রশ্মি নির্গমনের পথে যদি কোনো হালকা পাখাযুক্ত চাকা রাখা হয় তাহলে চাকাটি ঘুরতে থাকে। তার মানে এই রশ্মি চাপ প্রদান করতে পারে। আবার এই রশ্মি নির্গমনের পথে কোনো বস্তু রাখলে তার পিছনে ছায়া সৃষ্টি করে। এর দ্বারা বুঝতে পারি যে ক্যাথোড রশ্মি সরলরেখায় চলে এবং ক্যাথোড থেকে লম্বভাবে নির্গত হয়। তাহলে এখান থেকে যেহেতু অদৃশ্য কণার স্রোত, এখান থেকে ধারণা করা হলো যে ক্যাথোড রশ্মি কয়েকটি ইলেকট্রনের সমষ্টি, আর সেই ইলেকট্রন পরমাণু থেকেই এসেছে। তাহলে পরমাণুর মধ্যে ইলেকট্রন আছে, এই প্রথম ইলেকট্রন ধারণা পাওয়া গেল। ইলেকট্রন ধারণা পাওয়ার পর তারপরে প্রোটন আবিষ্কার হলো। দেখো, এই ক্যাথোড রশ্মি উৎপাদন নলে, তড়িৎমোক্ষণ নলে ক্যাথোড থেকে এক প্রকার অদৃশ্য কণা স্রোত বিপরীত অ্যানোডের দিকে ছুটে চলেছে। পরে আবার জানা গেল যে একই সঙ্গে অ্যানোড থেকেও অদৃশ্য কণা স্রোত ক্যাথোডের দিকে ছুটে চলেছে। মানে ক্যাথোড থেকে যেরকম অদৃশ্য কণা স্রোত অ্যানোডের দিকে যাচ্ছে, আবার অ্যানোড থেকেও অদৃশ্য কণা স্রোত ক্যাথোডের দিকে যাচ্ছে। প্রোটনের আবিষ্কারটা কিভাবে সেটা ছুটে চলেছে সেই ব্যাখ্যাটা করতে হলে এই রশ্মি যখন মানে অ্যানোড থেকেও ক্যাথোড দিকে এক প্রকার রশ্মি যাচ্ছে, আমি বললাম যাচ্ছে, কারণ ক্যাথোড যদি ছিদ্রযুক্ত করা হয়, এই তড়িৎদ্বারটা যদি ছিদ্রযুক্ত করা হয় তাহলে সেই ছিদ্রের মধ্য দিয়ে বিপরীত দিকে একটা জিঙ্ক সালফেটের আস্তরণ থাকলে তার উপর একটা প্রতিপ্রভা সৃষ্টি করে। তাহলে এখানে প্রতিপ্রভা মানে ছোট ছোট আলোক বিন্দু এখানে লক্ষ্য করা যায়, মানে ক্যাথোডের পিছনের দিকে। তার মানে অ্যানোড থেকে এক প্রকার অদৃশ্য রশ্মি ক্যাথোডের দিকে গমন করছে। এই রশ্মিকে নাম দিলেন অ্যানোড রশ্মি। ঠিক আছে, এই অ্যানোড রশ্মি তড়িৎ ক্ষেত্রের মধ্য দিয়ে চালনা করলে দেখা যাবে
নেগেটিভ তড়িৎদ্বারের দিকে বেঁকে যাচ্ছে। তাহলে অ্যানোড রশ্মি হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত, তাই নেগেটিভ তড়িৎদ্বারের দিকে বেঁকে যাচ্ছে। কারণ আমরা জানি নেগেটিভ তড়িৎ পজিটিভ তড়িৎকে আকর্ষণ করে। তাহলে সেক্ষেত্রে পরমাণুর মধ্যে যে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা উপস্থিত সেটাও ধারণা পাওয়া গেল। তাহলে প্রোটন আবিষ্কার হলো, ইলেকট্রন আবিষ্কার হলো। তাহলে ইলেকট্রন কঠিন, তরল, গ্যাসীয় যে কোনো ধরনের উৎস থেকে ইলেকট্রন নির্গত হোক না কেন, যে ইলেকট্রনই নির্গত হোক না কেন, প্রত্যেকটা ইলেকট্রন তার ভর ভিন্ন, অভিন্ন, আধানও অভিন্ন, যেখান থেকেই নির্গত হোক না কেন ইলেকট্রন। ইলেকট্রন হলো সব রকম পরমাণুরই একটি মৌলিক উপাদান। ইলেকট্রনের ভর হচ্ছে স্থির, তার ভর হচ্ছে 9.108 × 10⁻30 - 31 কেজি। একটি ইলেকট্রনের ভর এতই নগণ্য। -31 মানে বুঝতে পেরেছ, বাই 31টা শূন্য দিয়ে ভাগ করতে হবে, দিলে যেটা পাওয়া যাবে সেটা হচ্ছে ইলেকট্রনের ভর। অর্থাৎ একটি ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের 1/1837 গুণ। ঠিক আছে, অর্থাৎ একটা হাইড্রোজেন পরমাণু ভরকে 1837 দিয়ে ভাগ করলে একটি ইলেকট্রনের ভর পাওয়া যাবে। তাহলে ইলেকট্রনের ভর তোমরা খাতায় লিখে নাও। ইলেকট্রনের ভর হচ্ছে 9.108 × 10⁻31 কেজি। আর ইলেকট্রনের আধান হচ্ছে -1.602 × 10⁻19 কুলম্ব। তাহলে ইলেকট্রন প্রথম যে আবিষ্কৃত হলো, ইলেকট্রনের ভর হচ্ছে 9.108 × 10⁻31 কেজি, আর এটা হচ্ছে ভর। আর আধান হচ্ছে ইলেকট্রনের আধান হচ্ছে 1.602 × 10⁻19 কুলম্ব। এটা হচ্ছে ইলেকট্রনের আধান, এটা হচ্ছে ইলেকট্রনের ভর। এবারে প্রোটন। প্রোটন যে কোনো পরমাণু থেকেই প্রোটন উৎপন্ন হোক না কেন, প্রত্যেকটা প্রোটনের ভর কিন্তু একই, আধানও একই। প্রোটনের ভর ইলেকট্রনের ভরের থেকে বেশি। একটি প্রোটনের ভর একটি ইলেকট্রনের ভরের 1836 গুণ বেশি। একটি প্রোটনের ভর একটি ইলেকট্রনের ভরের 1836 গুণ বেশি, এটা মনে রাখবে তোমরা। এবারে ইলেকট্রনের আধান যা, এটা নেগেটিভ আধান, ইলেকট্রনের আধান। তাহলে প্রোটনের আধান হচ্ছে, প্রোটনের আধান, প্রোটন মানে পি এর আধান, প্রোটনের আধান হচ্ছে +1.602 × 10⁻19 কুলম্ব। এটা কার আধান? এটা প্রোটনের আধান। তাহলে ইলেকট্রনের আধান নেগেটিভ মান যা হবে, প্রোটনের আধানের পজিটিভ মানও তাই হবে। এই নেগেটিভ আর পজিটিভ আধান সমান বলেই পরমাণু নিস্তড়িত হয়। নেগেটিভ আধান দ্বারা পজিটিভ আধান প্রশমিত হয়, পজিটিভ আধান দ্বারা নেগেটিভ আধান প্রশমিত হয়। তাহলে বুঝতে পেরেছ? আর প্রোটন ভর কত? প্রোটনের ভর বেশি। একটা প্রোটনের ভর ইলেকট্রনের ভরে 1836 গুণ বেশি। আর ভর কেজি হিসাবে কত বলবে? 1.6275 × 10⁻31 কেজি। ঠিক আছে? তাহলে প্রোটনের ভর ইলেকট্রনের ভর 1.6275
ইন্টু 10⁻31, 31 এ বইতে ভুল আছে, 31 হবে না, ভুল হয়েছে, এটা হচ্ছে -27 কেজি। তাহলে একটা প্রোটনের ভর হচ্ছে 1.6275 ইন্টু 10⁻⁻27 কেজি, আর প্রোটনের আধান হচ্ছে 1 + 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তাহলে ইলেকট্রনের ধর্ম, প্রোটনের ধর্ম, মানে ইলেকট্রনের বৈশিষ্ট্য কি, তার ভর আধান কত, এটাই করবে। ইলেকট্রনের ভর আধান, প্রোটনের ভর আধান, ক্যাথোড রশ্মি কী, ক্যাথোড রশ্মির বৈশিষ্ট্য কী, এটা করবে। তাহলে প্রোটন আবিষ্কার হলো, ইলেকট্রন আবিষ্কার হলো। এরপর জে থমসন প্রথম পরমাণু মডেল আবিষ্কার করেছিলেন। তিনি বলেছিলেন প্রথম একটা পরমাণু তো গোলক হিসাবে কল্পনা করেছেন, মানে গোলক হিসাবে ধরেছেন তিনি। তাহলে একটা পরমাণু যদি গোলক হিসাবে ধরা হয়, পুরো গোলকটা পজিটিভ আধানগ্রস্ত, পুরো গোলকটা, তার মধ্যে ইলেকট্রনগুলো নেগেটিভ আধান যুক্ত কণা, ইলেকট্রনগুলো যেখানে সেখানে ছড়ানো থাকে। একটা তরমুজের মধ্যে যেরকম তরমুজের বীজগুলো মাঝখানে যেখানে সেখানে ছড়ানো থাকে, সেরকম তরমুজকে যদি একটা পরমাণু কল্পনা করা হয়, তাহলে পুরো তরমুজটা পজিটিভ আধান যুক্ত আর বীজগুলো নেগেটিভ আধান যুক্ত, এইভাবে তিনি মডেল উপস্থাপন করেন, কিন্তু সেটা পরবর্তীকালে ভুল প্রমাণিত হয়েছে। এটা হচ্ছে জে থমসনের পরমাণু মডেল। এটাকে পাম পুডিং মডেলও বলা হয়। এটাকে কি বলা হয়? পাম পুডিং মডেলও বলা হয়। তাহলে একটা এরকম একটা পরমাণু, পুরো পরমাণুটা পজিটিভ আধানগ্রস্ত, পুরো পরমাণুটা পজিটিভ আধানগ্রস্ত, তার মধ্যে নেগেটিভ আধানযুক্ত ইলেকট্রন যেখানে সেখানে ছড়ানো থাকে, এর ফলে পুরো পজিটিভ আধানটা প্রশমিত হয়ে যায়, যেখানে সেখানে ছড়ানো থাকে। ঠিক আছে, এটা হচ্ছে থমসনের পাম পুডিং মডেল। ঠিক আছে, এটা হচ্ছে থমসনের পরমাণু মডেল। তোমরা করবে ভালো হবে। থমসনের পরমাণু মডেল কি? থমসনের পরমাণু মডেল যখন ভুল প্রমাণিত হলো, তখন বিজ্ঞানী রাদারফোর্ড এলেন। বিজ্ঞানী রাদারফোর্ড তিনি একটা পরীক্ষা করেছিলেন। কি পরীক্ষা? না, আলফা বিক্ষেপণ পরীক্ষা তিনি করেছিলেন। আলফা রশ্মি, গামা রশ্মি আর বিটা রশ্মি, এইটা সম্পর্কে তোমাদের আগে জানতে হবে, তাহলে তেজস্ক্রিয় তারপর রাদারফোর্ডের পরীক্ষাতে যাবে। প্রকৃতিতে কিছু মৌল আছে যাদের নিউক্লিয়াস থেকে অনবরত কয়েক প্রকার রশ্মি নির্গত হয়। মানে যেসব মৌল সাধারণত ভারী হয়, তাদের নিউক্লিয়াসটা অস্থায়ী হয়। পরমাণুর মধ্যে যে নিউক্লিয়াস থাকে সেগুলো অস্থায়ী হয়। সেই নিউক্লিয়াস থেকে অনবরত কয়েক ধরনের রশ্মি নির্গত হতে থাকে। সেই রশ্মি, 3 প্রকার রশ্মি, সেই রশ্মি নির্গমনের হার বাহ্যিক কোনো শর্তের উপর নির্ভর করে না। মানে চাপ, তাপ, গাঢ়ত্ব এগুলো বৃদ্ধি বা হ্রাস করলে রশ্মি নির্গমনের হারের কোনো পরিবর্তন হয় না। আবার রাসায়নিক বিক্রিয়াও ওই রশ্মি নির্গমনের হারকে কোনো প্রভাবিত করে না। তাহলে কী কী রশ্মি নির্গত হয়? রশ্মিগুলো হলো আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। তাহলে প্রকৃতিতে সেই সব মৌলকে তেজস্ক্রিয় মৌল বলা হয়, আর সেই ঘটনাকে বলা হয় তেজস্ক্রিয়তা। ঠিক আছে, 1896 খ্রিস্টাব্দে বিজ্ঞানী বেকারেল তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তেজস্ক্রিয়তাকে আবিষ্কার করেন বিজ্ঞানী বেকারেল। সেই তেজস্ক্রিয় মৌল থেকে 3টে যে রশ্মি নির্গত হয়, তার মধ্যে আলফা রশ্মি নিয়ে বিজ্ঞানী রাদারফোর্ড পরীক্ষা করেছিলেন। সেটাকে আলফা বিক্ষেপণ পরীক্ষা বলা হয়। তিনি একটি সিসার ব্লকে একটা তেজস্ক্রিয় মৌল রেখেছিলেন। সেখান থেকে আলফা, বিটা, গামা রশ্মি নির্গত হচ্ছে। তিনি আলফা রশ্মিকে সংগ্রহ করেছিলেন। একটা সিসার ব্লকের মধ্যে তিনি রেখেছিলেন কি
একটা সিসার ব্লকের মধ্যে, একটা সিসার ব্লক, তার মধ্যে এইরকম একটা তেজস্ক্রিয় মৌল রেখেছিলেন। তাহলে এখান থেকে আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, তিনটে রশ্মি নির্গত হবে। তার মধ্যে অন্যান্য দিকে রশ্মিগুলো সিসার ব্লকের দ্বারা শোষিত হয়ে যাবে, কোথাও বেরোতে পারবে না। কিন্তু এখানে একটা ছিদ্র করেছিল, এখানের মধ্য দিয়ে তিনি আলফা রশ্মি বের করিয়েছিলেন। সেই আলফা রশ্মি বের করে তার সামনে একটা সোনার পাত রেখেছিলেন। সোনার পাতের বেধ কত করেছিলেন? প্রায় 0.00004 সেন্টিমিটার একটা সোনার পাত রেখেছিলেন তিনি। এটা সোনার পাত রেখেছিলেন। এটা হচ্ছে 0.00004 সেন্টিমিটার একটা সোনার পাত রেখেছিলেন। সেই সোনার পাতের মধ্য দিয়ে যখন আলফা রশ্মি চালনা করলেন, তিনি দেখলেন অধিকাংশ আলফা রশ্মি সোজা বেরিয়ে যাচ্ছে, কোথাও বিক্ষেপণ হচ্ছে না। তার মানে সোনার পাত্রা তো সোনার পরমাণু দিয়ে গঠিত, তাহলে সোনার পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, তাই সে সোজা বেরিয়ে যাচ্ছে, কোথাও কোনো বিক্ষেপণ হচ্ছে না। আবার কিছু আলফা রশ্মি একটু গতিপথ পরিবর্তন করে, অল্প সংখ্যক আলফা রশ্মি গতিপথ পরিবর্তন করে বেরিয়ে যাচ্ছে। তার মানে কেন গতিপথ, মানে ধরো 20,000-এর মধ্যে 10টা কি 12টা আলফা রশ্মি গতিপথ পরিবর্তন করে বেঁকে যাচ্ছে, অল্প সংখ্যক আলফা রশ্মি কেন গতিপথ পরিবর্তন করে বেঁকে যাচ্ছে না? এই রকম ধরো পরমাণুকে একটা বৃহত্তরভাবে আঁকলাম, তাহলে মাঝখানে নিশ্চয় একটা ভারী কণিকা আছে, যেটা পজিটিভ আধানযুক্ত কণিকা। তার পাশ দিয়ে যখন আলফা রশ্মি যাবে, আলফা রশ্মির আধান হচ্ছে পজিটিভ আধান, আলফা রশ্মির আধান হচ্ছে পজিটিভ আধান। সেই আলফা রশ্মি যখন নিউক্লিয়াস মানে এই কণার পাশ দিয়ে যাবে, তখন বিকর্ষণের দরুন তার গতিপথ পরিবর্তন হয়ে যাবে। কণার পাশ দিয়ে গেলে বিকর্ষণের দরুন গতিপথ পরিবর্তন হয়ে যাবে। তাহলে যেহেতু অল্প সংখ্যক আলফা রশ্মি তার গতিপথ পরিবর্তন করছে, তাহলে তিনি এর দ্বারা এই সিদ্ধান্তে এসেছিলেন যে পরমাণুর অতি ক্ষুদ্র স্থানে একটা পজিটিভ আধানযুক্ত কণা রয়েছে, তার পাশ দিয়ে আলফা কণা গেলে বিকর্ষণের দরুন তার গতিপথ পরিবর্তন হয়েছে। ওই পজিটিভ কণার নাম দিলেন নিউক্লিয়াস। ওই পজিটিভ কণার নাম দিলেন কি? নিউক্লিয়াস। আবার কিছু সংখ্যক আলফা কণা সোজা নিউক্লিয়াস, মানে কিছু সংখ্যক আলফা কণা কী হচ্ছে না, যেদিকে যাচ্ছিল বিপরীত দিকে ফিরে আসছে। মানে কিছু সংখ্যক আলফা কণা একবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে বিপরীত দিকে ফিরে আসছে। তাহলে এর দ্বারা এই কনক্লুশনে এসেছিলেন যে আলফা কণা থেকে ভারী কণা, পজিটিভ আধানযুক্ত কণা থাকার জন্য যেসব আলফা কণা ওই কণার দিকে যাচ্ছে, সেই কণাগুলো বিকর্ষণের দরুন আবার পুনরায় বিপরীত দিকে ফিরে আসছে, একে সরাতে পারছে না, বিপরীত দিকে ফিরে আসছে। তাহলে পরমাণুর মধ্যে অতি ক্ষুদ্র স্থানে পরমাণুর সমস্ত ভর নিহিত আছে এবং সেখানে সমস্ত পজিটিভ আধান নিহিত আছে। তার জন্য কিছু আলফা কণা গতিপথ পরিবর্তন করে বেঁকে যাচ্ছে, আর কিছু আলফা কণা 180 ডিগ্রি পথ ফিরে আসছে। তাহলে তিনটে সিদ্ধান্তে তিনি উপনীত হয়েছিলেন, তিনটে পর্যবেক্ষণ তিনি লক্ষ্য করেছিলেন। নাম্বার 1, অধিকাংশ আলফা কণা সোজা বেরিয়ে যাচ্ছে, যার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা। কিছু সংখ্যক আলফা কণা গতিপথ পরিবর্তন করে বেরিয়ে যাচ্ছে, তার জন্য তিনি সিদ্ধান্ত নিলেন পরমাণুর মধ্যে নিশ্চয়ই পজিটিভ আধানযুক্ত কণা রয়েছে, যার কাছ দিয়ে আলফা কণা গেলে বিকর্ষণের দরুন তার গতিপথ পরিবর্তন হচ্ছে। আর একটি বা দুটি আলফা কণা বিপরীত দিকে 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে বিপরীত দিকে ফিরে আসছে। তার জন্য এই সিদ্ধান্ত নিলেন পরমাণুর মধ্যে অধিক ভারী পজিটিভ আধানযুক্ত কণা উপস্থিত, সেই সোজা যদি আলফা কণা যায় তাহলে বিকর্ষণের দরুন আবার বিপরীত দিকে ফিরে আসবে। অর্থাৎ সেই পজিটিভ আধানযুক্ত পরমাণুর কেন্দ্রে উপস্থিত পজিটিভ আধানযুক্ত ভারী কণাটি নাম দিলেন
বললেন নিউক্লিয়াস, পরমাণুর নিউক্লিয়াস। তাহলে পরমাণু মাঝখানে অতি ক্ষুদ্র স্থানে নিউক্লিয়াস অবস্থান করছে, যেখানে সমস্ত পজিটিভ আধান নিহিত আছে, যেখানে সমস্ত ভর নিহিত আছে। তাহলে এত বড় যে পরমাণু, তার বাইরে কোনো ভর নেই, এগুলো সব হালকা। তাহলে সমস্ত ভর ওই কেন্দ্রেই নিহিত আছে। তাহলে এখান থেকে তেজস্ক্রিয়তা কাকে বলে এই প্রশ্নটা করবে। তারপরে রাদারফোর্ডে আলফা বিচ্ছুরণ পরীক্ষার উল্লেখ করো, এটা করবে পরীক্ষা পদ্ধতি। আর আলফা বিচ্ছুরণ পরীক্ষা থেকে কি সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন এইটা করবে। ওকে, আজকে এই পর্যন্ত।